গুড মর্নিং। 2025 সালের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিচালনায় যে পরীক্ষাগুলো হয়েছে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা ক্লাস 12-এর, সেই পরীক্ষার অ্যাকাউন্টেন্সি প্রশ্নের আজকে দুদাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এগুলো শর্ট প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 1 এবং এই প্রশ্নগুলোর আদর্শ উত্তর কি হতে পারে সেটা নিয়েই আলোচনা করব। 1 নম্বরের প্রশ্ন নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, সেই জায়গার মধ্যে লিখতে হবে, 2-3টির বেশি লাইন লেখা যাবে না। প্রথম প্রশ্নটি লেখা আছে, হোয়াট ইজ পার্টনারশিপ এগ্রিমেন্ট? পার্টনারশিপ এগ্রিমেন্ট কি? উত্তর হচ্ছে, পার্টনারশিপ চুক্তি হলো দুটি বা ততোধিক অংশীদারের মধ্যে একটি লিখিত চুক্তি যেখানে তাদের অধিকার, দায়িত্ব, মুনাফা এবং ক্ষতির বন্টনের নিয়মাবলী উল্লেখ থাকে। 2-এর অরে আছে, হোয়াট ইজ ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল? ফ্লাকচুয়েটিং মূলধন হলো সেই পদ্ধতি যেখানে অংশীদারদের মূলধনের হিসাব করা হয় যা সময়ে সময়ে পরিবর্তিত হয়, কারণ এতে তাদের মুনাফা, ক্ষতি, অঙ্কিত অর্থ ও সুদ যোগ বিয়োগ করা হয়। দুদাগে আছে, হোয়াট ইজ মিন্ড বাই সুপার প্রফিট? সুপার প্রফিট বলতে কি বোঝায়? সুপার প্রফিট বা সুপার মুনাফা হলো সেই অতিরিক্ত মুনাফা যা কোনো ব্যবসায় তার স্বাভাবিক বা গড় মুনাফার চেয়ে বেশি অর্জন করে। 2-এর অথবা, হোয়াট ইজ গুডউইল? গুডউইল বা সুনাম হলো ব্যবসার সুনাম ও খ্যাতির অর্থমূল্য যা ভবিষ্যতে অতিরিক্ত মুনাফা অর্জনে সহায়তা করে। 3 দাগে আছে, হোয়াট ইজ স্যাক্রিফাইসিং রেশিও? স্যাক্রিফাইসিং অনুপাত বা ত্যাগের অনুপাত হলো বর্তমান অংশীদারদের মধ্যে মুনাফার সেই বন্টনের অনুপাত যখন কোনো নতুন অংশীদার ব্যবসায়ে যোগদান করেন, সেই নতুন অংশীদারকে তারা যে অনুপাতে অংশীদারি ত্যাগ করেন। 4 দাগে আছে আরেকটি প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট? রিভ্যালুয়েশন বা পুনর্মূল্যায়ন হিসাব হলো একটি সাময়িক হিসাব যেখানে সম্পদ বা অ্যাসেট ও দায় বা লায়াবিলিটিজের পুনর্মূল্যায়নজনিত লাভ বা ক্ষতি রেকর্ড করা হয় বা হিসাব নিকাশ করা হয়। 5 দাগের অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ, এটি একটি অঙ্ক। এ অ্যান্ড বি আর পার্টনার্স who agreed to change profit sharing ratio from 2:1 to 3:2, who gained due to change in the profit sharing ratio? এ এবং বি তারা 2:1 অনুপাতে প্রফিট অ্যান্ড লস ভাগ করে নিত, এবার তারা 3:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে কে লাভবান হবে? আমরা দেখতে পাচ্ছি অঙ্কে এ ইজ টু বি 2:1, তার মানে এ পেত 2/3 অংশ আর বি পেত 1/3 অংশ। এটা ওল্ড। নিউ এখন কি পাচ্ছে? এ ইজ টু বি হচ্ছে 3:2, তাহলে এ পাচ্ছে 3/5 অংশ আর বি পাচ্ছে 2/5 অংশ। তাহলে কে গেইন করেছে? তাহলে গেইন করলে গেইনিং রেশিও হচ্ছে নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ। তাহলে আমি এ এর ক্ষেত্রে বিবেচনা করতে পারি 3/5 মাইনাস 2/3, লসাগু 15, 9/10 মানে মাইনাস 1/15। আর বি এর ক্ষেত্রে হচ্ছে 2/5 মাইনাস 1/3, লসাগু করলে 15, 6 মাইনাস 5 1/15। এর ক্ষেত্রে রেজাল্ট এলো মাইনাস, তার মানে এ ত্যাগ করছে, স্যাক্রিফাইস করছে। আর বি এর ক্ষেত্রে হলো
1/15, এ গেইন করছে, বি গেইন করছে, তার মানে এ স্যাক্রিফাইস করছে, বি গেইন করছে। আমাদের প্রশ্নে বলা আছে কে গেইন করছে, তাহলে উত্তর হবে বি। পরে একটি প্রশ্ন আছে অর বা অথবাতে, টু হুম আর দ্য অ্যাকুমুলেটেড রিজার্ভস অ্যান্ড প্রফিট ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932। 1932 সালের পার্টনারশিপ আইন অনুযায়ী অবন্টিত মুনাফা এবং সঞ্চিত মুনাফা, অ্যাকুমুলেটেড রিজার্ভস অ্যান্ড প্রফিট, এগুলো ওল্ড পার্টনারদেরকে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে ভাগ করে দেওয়া হয়। পরের প্রশ্ন 6 দাগ, হোয়াট ডু ইউ মিন বাই সেপারেট লিগাল এন্টিটি অফ এ কোম্পানি? কোম্পানির সেপারেট লিগাল এন্টিটি মানে পৃথক সত্তা। একটি কোম্পানির পৃথক বা আইনি সত্তা হলো কোম্পানি তার মালিকদের থেকে আলাদা। কোম্পানির মালিকেরা বা মালিক যদি মারা যায় তাতেও কোম্পানির অবসায়ন হয় না। কোম্পানি নিজের নামে সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, চুক্তি করতে পারে এবং মামলা দায়ের করতে পারে। 7 দাগে আছে, হোয়েন ডাজ এ কোম্পানি ফরফিট ইটস শেয়ার? কখন একটি কোম্পানি তার শেয়ার বাজেয়াপ্ত করে? যখন কোম্পানির কোনো শেয়ার কেউ কেনে, আবেদন করে কিনতে হয়, আবেদনের সময় সে কিছু টাকা দেয়, আবেদনের অর্থমূল্যটা দেয়। পরবর্তীকালে অ্যালটমেন্ট এবং কল মানির ক্ষেত্রে কোম্পানির ওই শেয়ার হোল্ডারের কাছে অর্থ চাওয়া হয়, শেয়ার বাবদ অর্থ। যখন কোম্পানির কোনো শেয়ার হোল্ডার আবেদনের অর্থ ছাড়া অন্য কোনো অর্থ, আবন্টন অর্থ বা কল মানি দিতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন কোম্পানি সেই শেয়ার হোল্ডারের ওই শেয়ারগুলি বাজেয়াপ্ত করে। 8 দাগে আছে, হোয়াট ইজ আনকল্ড ক্যাপিটাল? আনকল্ড ক্যাপিটাল বা অতলবী মূলধন হল কোম্পানির ইস্যুড ক্যাপিটালের সেই অংশ যা এখনও শেয়ার হোল্ডারদের কাছ থেকে তলব করা হয়নি বা দাবি করা হয়নি। 9 দাগে আছে, হোয়াট ইজ মিন্ড বাই কমন সাইজ ব্যালেন্স শিট? কমন সাইজ ব্যালেন্স শিট হলো একটি আর্থিক বিবরণী যেখানে ব্যালেন্স শিটের প্রতিটি আইটেম মোট সম্পদ বা মোট দায় ও মূলধনের শতকরা হিসাবে প্রকাশ করা হয়। আরেকটি প্রশ্ন আছে অথবাতে, হোয়াট ডু ইউ মিন বাই ডেট ইকুইটি রেশিও? ডেট ইকুইটি রেশিও হলো একটি আর্থিক অনুপাত যা কোম্পানির মোট ঋণ মানে ডেট এবং শেয়ার হোল্ডারদের ইকুইটি বা শেয়ার হোল্ডার্স ফান্ড এর অনুপাত নির্ধারণ করে। এর মাধ্যমে কোম্পানির আর্থিক স্থিতিশীলতা মূল্যায়ন করা যায়। সুতরাং ডেট ইকুইটি রেশিও এর সূত্র হলো বা ফর্মুলা হলো টোটাল ডেট বা লং টার্ম ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। পরের প্রশ্ন 10 দাগে আছে, রাইট দ্য ফর্মুলা অফ ক্রেডিটর্স টার্নওভার রেশিও। ক্রেডিটর টার্নওভার রেশিও হচ্ছে একটি আর্থিক অনুপাত যা নির্দিষ্ট সময়ে সরবরাহকারীদের কাছে প্রদেয় অর্থ কতবার পরিশোধ করা হয়েছে তা নির্ধারণ করে। সুতরাং ক্রেডিটর্স টার্নওভার রেশিও এর ফর্মুলা হচ্ছে নেট ক্রেডিট পারচেজেস বাই অ্যাভারেজ ক্রেডিটর্স। অ্যাভারেজ ক্রেডিটর্স এর বদলে অ্যাভারেজ ট্রেড পেয়েবেলও লেখা যায়। সেক্ষেত্রে নেট ক্রেডিট পারচেজ বাই ক্রেডিটর প্লাস বিলস পেয়েবেল। 10 অথবাতে আছে, গিভ ওয়ান এক্সাম্পল অফ সলভেন্সি রেশিও। সলভেন্সি রেশিওর একটি উদাহরণ হলো ডেট ইকুইটি রেশিও।
তার মানে ডেট ইকুইটি রেশিও সমান হচ্ছে টোটাল ডেট ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ফান্ড। সলভেন্সি রেশিওর আরও উদাহরণ বলা যায় ইন্টারেস্ট কভারেজ রেশিও, ইকুইটি রেশিও, টোটাল অ্যাসেটস টু ডেট রেশিও ইত্যাদি। 11 দাগে আছে হোয়াট ডু ইউ মিন বাই প্রফিটাবিলিটি রেশিও। প্রফিটাবিলিটি রেশিও হলো একটি আর্থিক অনুপাত যা ব্যবসার লাভজনকতা পরিমাপ করে এবং কোম্পানির আয়, ব্যয় এবং মুনাফার দক্ষতা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। প্রফিটাবিলিটি রেশিওর কয়েকটি উদাহরণ হচ্ছে গ্রস প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি, ইপিএস বা আর্নিং পার শেয়ার ইত্যাদি। 12 দাগে আছে ইন কেস অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ক্যাশ ডিভিডেন্ড রিসিভড কামস আন্ডার হুইচ অ্যাক্টিভিটি। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অনুসারে ক্যাশ ডিভিডেন্ড পাওয়া গেলে সেটা কোন ধরনের অ্যাক্টিভিটি হবে? সঠিক উত্তর হওয়া উচিত ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। তবে কোনো ছাত্র যদি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি লেখে কিংবা অপারেটিং অ্যাক্টিভিটি লেখে কিংবা ইনভেস্টিং অ্যাক্টিভিটি লেখে তাহলেও তাকে নম্বর দেওয়া যেতে পারে। পরের প্রশ্নগুলো কম্পিউটার বিষয়ক। রাইট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ পেরোল অ্যাকাউন্টিং। পেরোল অ্যাকাউন্টিংয়ের অসুবিধা কি? একটা ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধার কথা লিখতে বলা হয়েছে। আমি কয়েকটি পয়েন্ট বলছি। পেরোল অ্যাকাউন্টিংয়ের অসুবিধাগুলি হলো এটি সময় সাপেক্ষ, জটিল এবং ত্রুটিপূর্ণ হতে পারে। পাশাপাশি এর জন্য ব্যবসার অতিরিক্ত ব্যয়ও হতে পারে, অর্থাৎ খরচ সাপেক্ষ। 13 নম্বর প্রশ্নের অথবাতে আছে হোয়েন ইজ দ্য পাই চার্ট ইউজড। পাই চার্ট কখন ব্যবহার করা হয়? পাই চার্ট তখন ব্যবহার করা হয় যখন সম্পূর্ণ ডেটার বিভিন্ন অংশের অনুপাত বা শতাংশে প্রদর্শন করতে হয়। এটি তখন প্রয়োগ করা হয় যখন একটি মোট মানকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে দেখানো হয় এবং প্রতিটি বিভাগে তুলনামূলক অবদান দেখানোর দরকার। সাধারণত ব্যয়ের বিশ্লেষণ, বাজারের অংশীদারিত্ব, জনসংখ্যার বণ্টন, পরীক্ষার ফলাফল, উৎপাদন বিশ্লেষণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে পাই চার্ট ব্যবহার করা হয়। 14 দাগে প্রশ্নটি আছে হোয়াট ইজ ডেটা ফরম্যাটিং। ডেটা ফরম্যাটিং কি? ডেটা ফরম্যাটিং হলো একটি প্রক্রিয়া যেখানে ডেটাকে নির্দিষ্ট কাঠামো বা বিন্যাসে রূপান্তর করা হয় যাতে এটি পাঠযোগ্য, সুসংগঠিত ও সহজেই বিশ্লেষণ করা যায়। 15 দাগে আছে হোয়াট ইজ সেল। সেল কথাটি সাধারণত মাইক্রোসফট এক্সেলে ব্যবহার করা হয়, সুতরাং এর সংজ্ঞা হবে এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেলে একটি সেল হলো একটি ক্ষুদ্রাকার আয়তাকার বক্স যেখানে ডেটা, সংখ্যা বা সূত্র প্রবেশ করানো যায়। এটি সারি বা রো ও কলাম এর ইন্টারসেকশন পয়েন্টে অবস্থান করে। 16 দাগের প্রশ্নটি হলো মেনশন ওয়ান অবজেক্টিভ অফ স্প্রেডশিট ইন বিজনেস। ব্যবসায়ে স্প্রেডশিট ব্যবহারের উদ্দেশ্য কি? একটি উদ্দেশ্যের কথা লিখতে বলেছে, আমি কয়েকটি উদ্দেশ্যের কথা বলছি। স্প্রেডশিটের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও স্প্রেডশিটের মাধ্যমে ব্যবসায়িক তথ্য সংরক্ষণ ও সহজে ব্যবহার করা যায়। 2 নম্বর, বাজেট তৈরি, লাভ ক্ষতির হিসাব ও আর্থিক পূর্বাভাস নির্ধারণ করা যায়। 3 নম্বর,
বিভিন্ন রকম সূত্র ব্যবহার করে জটিল হিসাব সহজে ও দ্রুত সম্পন্ন করা যায়। 4 নম্বর, চার্ট ও গ্রাফের মাধ্যমে বিভিন্ন তথ্যকে উপস্থাপন করা যায়। 5 নম্বর, প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া যায়। প্রবণতা বিশ্লেষণ করে ভবিষ্যতের সিদ্ধান্ত নেওয়া যায়। 6 নম্বর, পণ্য মজুত ও সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। 7 নম্বর, কাজের সময়সূচি ও সম্পদ বরাদ্দ নির্ধারণ করা যায়। 8 নম্বর, বড় ডেটা সেট সহজে অনুসন্ধান ও বিশ্লেষণ করা যায়। যে কোনো একটি লিখলেই হবে। 16 দাগের অথবাতে একটি প্রশ্ন আছে, হোয়াট ইজ নেম বক্স? নেম বক্স কি? নেম বক্স হলো মাইক্রোসফট এক্সেলের একটি অংশ যা বর্তমানে সিলেক্টেড সেল বা নির্বাচিত সেলের নাম বা ঠিকানা, যেমন A1, B2, C3 ইত্যাদি প্রদর্শন করে এবং ব্যবহারকারীরা এতে নির্দিষ্ট নাম দিয়ে সেল বা রেঞ্জ সেভ করতে পারেন। এতক্ষণ আমরা আলোচনা করলাম 2 নম্বর প্রশ্নের বিভিন্ন SAQ বা শর্ট অ্যান্সার টাইপ প্রশ্নগুলো। আমরা পরবর্তী কোনো ভিডিওতে বড় বড় যে সমস্ত অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো একটার পর একটা আলোচনা করব। ভিডিওটি দেখবার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।